আমি এমন একটা জায়গা দিয়ে হাঁটছি, দেখে মনে হচ্ছে আমি আফ্রিকার কোনো মরুভূমিতে। 30-35 ফিট নিচে থেকে আমি উঠে এলাম, আর উপরে যখন উঠলাম তখন চরের দৃশ্যটা এমন মনোমুগ্ধকর। শালিক দলের উড়াউড়ি, সবুজ ধানক্ষেত আর হেমন্তের ঝকঝকে আকাশ, এ যেন কোনো রূপকথার রাজ্য। চরের কর্মঠ গৃহিণীর ঘাসের বোঝা নিয়ে ছুটে চলা আর যমুনার বুকে ইঞ্জিন চালিত নৌকার শব্দ, এ যেন এক মোহনীয় দৃশ্যপট। এই দৃশ্য কাছ থেকে দেখা আর আপনাদের দেখানোর ইচ্ছা নিয়ে আজ আমরা যাব মায়ায় ঘেরা চর মিরকুটিয়া। ঘাট থেকে নৌকা নিয়ে আমরা ছুটে চললাম যমুনার বুক চিরে। বর্ষার উত্তাল যমুনা হেমন্তে এসে একেবারে শান্ত। এই শান্ত জলের বুকে ছুটে চলছে আমাদের ছোট্ট নৌকাটি। সরিষাবাড়ি উপজেলা 263.50 বর্গ কিলোমিটার আয়তনের এই উপজেলাটি জামালপুরের গুরুত্বপূর্ণ একটি জনপদ। এই উপজেলায় দেশের সবথেকে বড় সার কারখানা যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড অবস্থিত। টাঙ্গাইল এবং সিরাজগঞ্জ জেলাকে জামালপুরের সাথে সংযোগ করেছে এই উপজেলা। দ্রুত গতিতে এগিয়ে চলছে আমাদের নৌকা। দেখতে দেখতে আমরা চলে এলাম চর মিরকুটিয়ার ঘাটে। বর্ষায় ঘাটটি বসতির কাছাকাছি হলেও হেমন্তে পানি কমে যাওয়ার কারণে ঘাটটি বসতি থেকে অনেক দূরে সরে এসেছে। এই ঘাটেই আমাদের নামতে হবে। এই ঘাট থেকে প্রায় 4 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে আমাদের পৌঁছাতে হবে চর মিরকুটিয়ার বসতির কাছে। সকাল সকাল গরুগুলোকে নিয়ে এক কৃষানি ছুটে চলছে চরের তৃণভূমির দিকে। এভাবেই সারাদিন ঘাস খাইয়ে আবার সন্ধ্যাবেলায় গরুগুলোকে নিয়ে আসবে বাড়ির পথে। যমুনার দুর্গম চর মিরকুটিয়া থেকে স্বাগত জানাচ্ছি আমি কামরুল হাসান পলিন। আজ আপনাদের দেখাবো এই মিরকুটিয়ার অপরূপ সুন্দর প্রাকৃতিক রূপবৈচিত্র্য এবং সাধারণ মানুষের সহজ সরল জীবনযাপন। নৌকা থেকে নামার পর ক্ষেতের আইল ধরে আমরা হাঁটা দিলাম চর মিরকুটিয়ার পথে। দূরে যে বসতিগুলো দেখা যাচ্ছে এই বসতিগুলোই চর মিরকুটিয়ার। জামালপুরের সরিষাবাড়ির উপজেলার দুর্গম এক চর মিরকুটিয়া। ভৌগোলিকভাবে মিরকুটিয়া সরিষাবাড়ির একদম শেষ সীমানায় অবস্থিত। আমার হাতের বাঁয়ে যদি আপনারা লক্ষ্য করেন, ওই যে এলাকাটা ওইটা হচ্ছে টাঙ্গাইলের ভুয়াপুর, আর মিরকুটিয়ার পেছনের যে এলাকা সেগুলো হচ্ছে সিরাজগঞ্জ জেলার মধ্যে অবস্থিত। আমরা এমনই এক দুর্গম জায়গা আজকে আপনাদের দেখাতে চলেছি। এখান থেকে প্রায় 3 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে আমরা যাওয়ার চেষ্টা করব মিরকুটিয়ার মূল বসতিতে। পেঁয়াজ খেতে দেওয়া হচ্ছে পানি। নতুন পানি পেয়ে শালিক দল যেন আনন্দে আত্মহারা। তাই তো কিছুটা উড়াউড়ি করে নিজেদের আনন্দ প্রকাশ করছে শালিকের দল। যমুনা তীরবর্তী পলিজমা জমিতে আবাদ হয়েছে পেঁয়াজের। এই সকল জমিতে প্রচুর পরিমাণ পেঁয়াজ জন্মে। প্রতি বছর এখানকার কৃষকেরা পেঁয়াজের আবাদ করে থাকে। চরে বিদ্যুতের ব্যবস্থা না থাকায় এভাবেই ডিজেল চালিত মেশিন দ্বারা পানি দেওয়া হচ্ছে এই পেঁয়াজের ক্ষেতে। ওপাশে শালিক পাখিদের এক বিশাল সভা চলছে। পেঁয়াজের ক্ষেত থেকে যে কীটপতঙ্গগুলো বের হয়ে আসছে তা খেয়ে পাখিরা ক্ষুধা নিবারণ করছে। এই দৃশ্য কতটা সুন্দর তা নিজ চোখে না দেখলে বোঝার কোনো উপায় নেই। এখানে এসে আমরা দেখতে পেলাম এক কৃষকের দুপুরের খাবার। দুর্গম এসব চরাঞ্চল থেকে বাড়ি ঘরে যেতে হলে আপনি যেদিকেই যাবেন 4 থেকে 5 কিলোমিটার রাস্তা হেঁটে যেতে হবে। দুপুরে যে তারা খাবার খেতে যাবে তার কোনো উপায় নেই। তাই তো এভাবেই ক্লান্ত কৃষকেরা জমির তীরে বসেই সেরে নেয় দুপুরের আহার। প্রতি বছরই নতুন করে স্বপ্ন দেখে যমুনা তীরবর্তী এ সকল মানুষেরা। কখনো অসময়ের বন্যায় তাদের ফসল নষ্ট হয়ে যায়, তবুও তারা পরবর্তী বছর আবারও নতুন করে স্বপ্ন দেখে। স্বপ্নবাজ এই কৃষকেরা আছে বলেই আমরা দুবেলা দুমুঠো ভাত শান্তিতে খেতে পারি। দুর্গম এ সকল চরের মানুষেরাই আমাদের
আসল হিরো। কাকা তাহলে ভর দুপুরবেলা এই দুর্গম চরে কি করতেছেন? আমি ওই ক্ষেত দেখতে আসছি। আচ্ছা, জমি জমা এখানে? হ্যাঁ, জমি জমা এখানে, ভুট্টা গাড়ছি, পেঁয়াজ গাড়ছি, মরিচের ডাল দিছি। কাকা কি প্রতি বছরই আবাদ মৌসুম করেন এখানে? আচ্ছা, তাতে এই যে উর্বর জমিতে ফসল কেমন জন্মে আসলে? ভালোই জন্মে, এবং এইলা 30-35 মণ ভুট্টা জন্মে বিঘায়। আচ্ছা, তা তো অনেক বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। আমরা দেখতেছি যে এখানে ভুট্টা গাড়া, পাশেও দেখে আসলাম এবং সামনেও যত দূর চোখ যাচ্ছে ভুট্টা ক্ষেত। তাতে কাকা এই সকল চরাঞ্চলে মানুষ আসলে কেমন আছে যারা এখানে বসবাস করতেছে? আল্লাহ যেভাবে রাখে ভালোই আছে, ভালো আছে। তার কিছু কিছু সমস্যা থাকবে। আচ্ছা কাকা, এই যে পাশেই আমরা দেখলাম যমুনা নদী, আমরা পার হয়ে আসলাম। নদীতে মাছ কেমন? মাছ নাই বললেই চলে। মাছ নাই এখন? এখন মাছ, এক সময় আমরা শুনতাম এই সকল জায়গাগুলোতে বোয়াল মাছ পাওয়া যেত, বড় বড় মাছ পাওয়া যেত। এখনো পাওয়া যায় কিন্তু খুব কম, খুব কম, খুব কম। মানে মাছের সংখ্যা অনেক কমে গেছে আর কি। খেতে কি বিষ দিবেন? এটা কি ধানের খেতে দিবেন নাকি? ও ঘাস, এটা ঘাস মারা। এটা কি ধান ভাই? সামনে যে নালাটি দেখতে পাচ্ছেন, এটি একসময় ছিল যমুনার মূল ধারা। দুপাশে পলি জমায় চর জেগেছে, তবুও মাঝখানে এই ছোট্ট নালার মতো জায়গাটি এখনো যমুনার আগেকার যে অস্তিত্ব তা দারুণভাবে ধরে রেখেছে। এই নালার কারণে আমাদের প্রায় 1 কিলোমিটার অতিরিক্ত রাস্তা ঘুরে আমরা বসতিতে যাব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব দুর্গম এই যমুনা পাড়ের মানুষেরা কিভাবে আছে, কেমন করে চলছে তাদের জীবন সংসার। উঁচু পাহাড়ের মতো একটি জায়গা, যমুনা নদী থেকে ড্রেজিং করে আনা বালু এখানে ফেলা হয়েছে, যার কারণে বেশ বড় একটি পাহাড়ের মতো জায়গা হয়ে গেছে এখানে। জায়গাটি ট্রেকিং করতে দারুণ লাগছে। অনেকটা বারবার আমি পিছলে যাচ্ছি। পা এবং হাতের সংমিশ্রণে উঠতে হচ্ছে। আমি উঁচুতে উঠে আপনাদের দেখাবো আমি আসলে কতটুকু উঠে এলাম। এখান থেকে এটি বোঝার উপায় নেই। উঠতে যতটা কষ্ট হচ্ছিল, ওঠার পরে নিমিষেই কষ্টটি শেষ হয়ে গেল। এ এক দারুণ অভিজ্ঞতা। অনেক চড়ে ঘুরেছি, অনেক জায়গায় আপনাদের সাথে নিয়ে গিয়েছি, কিন্তু এমন বাস্তবতার মুখোমুখি, এমন সুন্দর ট্রেকিং করে উপরে উঠে যে এমন একটি ভিউ দেখতে পাবো, এটি আসলে কল্পনা করিনি। চারপাশে ধুধু মরুভূমি আর মাঝখানে উঁচু একটি টিভি। এক কথায় অসাধারণ। আমরা এগিয়ে চলছি একটি কাশফুলের বাগানের ভেতর দিয়ে। স্থানীয়রা এই বাগানটিকে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে, যার কারণে গাছের শুধু ধ্বংসাবশেষগুলো পড়ে আছে। ঠিক আমরা চোখে এমনটাই দেখছি। আপনাদেরও হয়তো মনে হচ্ছে এটি আবার কেমন জায়গা বা কেমন চর। আমরা এরকমই এক দুর্গম চরে আজকে আপনাদের নিয়ে এসেছি এবং আমরা সামনে চরের মানুষের বাড়িঘর এবং তাদের জীবনযাপনগুলো আপনাদের সামনে তুলে ধরব। প্রায় 4 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে অতিক্রম করার পর আমরা পৌঁছে গেছি চরের বসতবাড়ির সামনে। যমুনার একদম দুর্গমে অবস্থিত এই চর পাড়ি দিতে আমাদের নদী, খাল এবং পাহাড় সদৃশ একটি বালুর টিলা পাড়ি দিয়ে আমরা এই জায়গায় এসেছি। আমরা বাড়ির মানুষের সাথে কথা বলবো এবং আপনাদেরকে দেখাবো তারা এই দুর্গম চরে কিভাবে বসবাস করছে। কঠিন অবস্থার মধ্যে আছে।
এখান থেকে আপনাদের চলাফেরা করতে হলে তো এই পায়ে হাইটে ঘাট পর্যন্ত, আবার এখান থেকে ঘাটে আপনাদের হাইটে যাইতে কতক্ষণ লাগে? মেলা সময় লাগে শোনা। আমরা তো আসলাম মোটামুটি 4 কিলোমিটারের কম হবো না, এরকমই। মাচায় উঠছে একটি লাউয়ের গাছ। উর্বর পলিজমা এ সকল মাটিতে লাউ সহ বিভিন্ন ধরনের শীতকালীন সবজির দারুণ ফলন হয়। আমি যদি গাছটি আপনাদের একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি, কি তরতাজা আর সতেজ একটি গাছ। কীটনাশকবিহীন চরের এ সকল বিভিন্ন ধরনের সবজি গাছ থেকে যে সবজিগুলো হয় তা খেতেও বেশ দুর্দান্ত। আমরা যে চরেই যাই, যেখানেই যাই, সেখানে এরকম গৃহস্থ বাড়ির চারপাশে লাউয়ের মাচাগুলো আমরা লক্ষ্য করি। কারণ এ সকল মানুষের এখান থেকে বাজারে যেতে হলে অপেক্ষা করতে হয় সেই 1 সপ্তাহ পরের হাটবার পর্যন্ত। তাই তো চরের এ সকল মানুষেরা নিজেদের বসত বাড়ির চারপাশে বিভিন্ন ধরনের সবজি সহ নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আবাদ করে থাকে, যেন সামান্য প্রয়োজনে এখান থেকেই তারা প্রয়োজনগুলো মেটাতে পারে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি পেঁপের গাছে পেঁপে পেকে গেছে, আর উপরে হচ্ছে কাঁচা পেঁপে। উর্বর মাটিতে অন্য অন্য সবজির মতো পেঁপের ফলনও হয় খুব ভালো। তার একটি প্রমাণ আপনারা এই গাছটিতেই দেখতে পাচ্ছেন। একদম কীটনাশকবিহীন এ সকল সবজিগুলো খেতে যেমন দুর্দান্ত, ঠিক তেমনি পুষ্টিকর। চরের মানুষেরা শত প্রতিবন্ধকতা, শত বাধার সম্মুখীন হলেও এই মানুষগুলো অত্যন্ত সুখী মানুষ। কারণ এই মানুষগুলোর নেই অতিরিক্ত কোনো চাহিদা, নেই বাইরের কোনো কোলাহল মুক্ত এক সুন্দর স্বাধীন জীবন এই চরের মানুষের। কাকার তাহলে বাড়ি কোথায় ছিল আগে? আমার জন্মস্থান এখানেই। এখানেই না? এই দেশ ছেড়ে অন্য জায়গায় গেছি। হ্যাঁ, বগুড়ার শেরপুর। বগুড়ার শেরপুরে। আচ্ছা, ওইখান থেকে আবার আবার মনে করেন আইসি আল্লাহ, এখন হয়তো দুনিয়ার কয়দিন থাকবো তা বলতে পারবো না। কে কে আছে পরিবারে? এক ছেলে এক মেয়ে। এক ছেলে এক মেয়ে। এখানেই থাকবে ওনারাও? কাকি কোথায়? ওই জায়গায় ওইখানেই আছে। তার মানে কি উঠাইতেছেন, তারপরে আসবে সবাই? আসবো না কাকা, আপনিই থাকবেন? আমরা এই চরে এসে নতুন একটি বাড়ির সন্ধান পেলাম। এখানে যে চাচা এই ঘরটি উঠাচ্ছে, ওনার একসময় বসতি ছিল এই চরে। যমুনার ভাঙনের কবলে পড়ে তারা এই চর থেকে স্থানান্তরিত হয়ে গিয়েছিল বগুড়ার শেরপুর উপজেলায়। সেখান থেকে আবারও নতুন করে এসে ঘর স্থাপন করছে এই চরে। মাত্রই ঘরটির কাজ শুরু হয়েছে। এপাশে রাখা হচ্ছে যেটাকে কাইসা বলে চরের মানুষেরা। এগুলো দিয়ে চাচা ঘরের বেড়া হবে, এগুলো দিয়ে বেড়া হবে। আর উপরে হচ্ছে টিনের চাল। আমরা চাচার সাথে কথা বলবো। চাচা, কতদিন লাগবে এই ঘরটা ওঠাতে? 8-10 দিন। 8-10 দিন লাগবে। কামলা কাঠ নেন নাই? কামলা কাঠ নেই, একাই করতেছেন? একা, সাথে একজন সহকারী থাকলে ভালো হইতো। মানে একা তো আসলে আপনিও বয়োজ্যেষ্ঠ মানুষ, মনে করেন এটা হয় না অনেক সময় হয় না। না আসলে মানে এই যে লোকটা এই মালিক, উনি ঢাকা ছেলে সন্তান নিয়ে। এটা আপনার না? না। আচ্ছা, এই ঘরটা হচ্ছে চাচার ভাইয়ের, আর এই ঘরটা চাচা নিজে তৈরি করতেছে। উপরের চাল মোটামুটি হয়ে গেছে, নিচে এখন বেড়ার কাজ করতে হবে, যেগুলো তৈরি হবে এই কাইসা থেকে, যেটাকে আমরা কাশফুল বলি বা সন বলি। এগুলো দিয়ে হচ্ছে চারপাশের বেড়া হবে। দুর্গম এই চরের চতুর্পাশেই যমুনা নদী। আমরা সামনের যে অংশগুলো দেখতে পাচ্ছি, চারপাশেই হচ্ছে যমুনা নদী। আমরা চরের আরও একটি বসতিতে। আমরা দেখতে পাচ্ছি এখানে গবাদি পশু রাখা আউরি ঘরের উপরে, আর এপাশে 2টি বাড়ি পাশাপাশি। এখন ভর দুপুরবেলা, আর চরের মানুষের এখন ব্যস্ততা বাইরের ক্ষেতগুলোতে। তাই তো ঘরে ওইভাবে মানুষের উপস্থিতি নেই বললেই চলে। এখানে হচ্ছে
কবুতর পালা হচ্ছে। ঘরের সামনে সুন্দর করে কবুতরের খাঁচা করে রাখা। উপরে হচ্ছে সোলার প্যানেল। যেহেতু এই চরে কোনো বিদ্যুৎ নেই, তার কারণে চরের মানুষেরা সোলারের ব্যবস্থা করে রেখেছে যেন আপাতত ঘরের সন্ধ্যা বাতিটি জ্বালাতে পারে। যমুনা নদীর দুর্গমে অবস্থিত এই চরটির মানুষের জীবনযাত্রা একেবারেই সহজ নয়। আমরা লোকমুখে যতটুকু শুনলাম, এই মানুষগুলোকে বাজার করতে হয় দূরের সেই পিংনা থেকে, যা অনেকটাই কষ্টসাধ্য ব্যাপার। এই মানুষগুলো যেমন পরিশ্রমী, একই সাথে এই মানুষগুলো অত্যন্ত বিনয়ী। মেহমানদারি করতে এই মানুষগুলো সামান্য ত্রুটি রাখে না। তাই তো গাছ থেকে পাকা পেঁপে পেরে আমাদের সামনে হাজির। আমরাও না করতে পারলাম না, সাদরে গ্রহণ করলাম তাদের এই আপ্যায়ন। আমরা গৃহস্থ বাড়ির ভেতরে, দুর্গম যমুনা নদীর পাড়ের এই বসতি। এখান থেকে চারদিকেই হচ্ছে যমুনা নদীর অবস্থান। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এই বসতি বাড়ির চিত্র। এপাশে হচ্ছে মাটির চুলা। খুব সুন্দর করে মাটির চুলাটি লেপে রাখা হচ্ছে। চোরের সমস্ত রান্নাবান্নাই হয় এই সকল খড়ির চুলাতে, যার কারণে এই সকল মানুষেরা খড়ির চুলার উপর অনেকাংশেই নির্ভরশীল। এখানে হচ্ছে আরও একটি রান্নাঘর। উপরে খুব সুন্দর করে চাল দেওয়া, আর নিচে মাটির চুলায় রান্না। এই পরিবারের 3 বেলার রান্নাই হয় এই মাটির চুলাতে। খুবই গুছানো, সুন্দর, ছিমছাম একটি গ্রামীণ বসতি। চরে হাঁটতে হাঁটতে আমরা দেখতে পাচ্ছি একদম একটা জমির মাঝখানে কয়েকজন কৃষক মিলে আগুন ধরিয়ে দিয়েছে। দূর থেকে যেটি মনে হচ্ছে, তারা শুকনো ঘাসগুলোকে পুড়িয়ে ফেলার জন্য আগুনের এই ব্যবস্থা করেছে। দূর থেকেই এই ধোঁয়ার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। আমরা যদি একটু কাছে যাই তাহলে দেখতে পাচ্ছি শুকনো ঘাসগুলোকে পোড়ানো হচ্ছে। এই জমিতে কি হবে ভাই? ভুট্টা না? আচ্ছা, এই ঘাসগুলা হচ্ছে পোড়াই দিতেছেন। প্রচুর ঘাস দেখতেছি। এটা কি জাতের ভুট্টা? এটার ফলন ভালো তো না? ভুট্টা ছিটানো হচ্ছে জমিতে। আমরা যতটুকু শুনলাম, এখানে তো মনে হয় ভুট্টা অনেক ভালো হয়। তাতে কেমন আসে বিঘাতে? 30-35 নাকি? যত্নের উপরে। তবে 30-এর নিচে আসে না নাকি? যাক, মাশাআল্লাহ। এই ভুট্টাগুলা কি মাসে তুলতে পারবেন? চৈত্র বৈশাখে এসে এগুলা মানে উঠানোর উপযুক্ত হয়ে যাবে। আপনারা কি প্রতি বছর করেন? আচ্ছা আচ্ছা। বাদাম হয় না এখানে? প্রিয় বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি চর মিরকুটিয়া থেকে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।